প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে হাসিনার সুবিধাভোগী আমলাদের খবর। হাসিনার সুবিধাভোগী আমলাদের বিরুদ্ধে কঠোর অন্তর্বর্তী সরকার। প্রশাসনে বিগত হাসিনা সরকারের দুঃশাসন, অনিয়ম, অর্থ লোপাট ও ভোট কারচুপির সহযোগী হিসেবে চিহ্নিত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। ইতোমধ্যেই বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ওএসডি করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনে থাকা হাসিনা সরকারের সহযোগীদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করা সহ উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করছেন এমন কর্মকর্তাদের শনাক্ত করতে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক টিম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে আমার দেশকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। রয়ের মিশন বাস্তবায়নে ফিরছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ৯০ দশকের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আবারও স্বরূপে ফিরতে তৎপরতা শুরু করেছেন। জামিনে মুক্তির পর তার বিরুদ্ধে মার্কেট দখল, বাড়ি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি কিলিং মিশনেও তিনি মাঠে কাজ করেছেন। গত ২৪ আগস্ট জামিনে মুক্তি পেয়ে সুব্রত বাইন তার পুরনো আস্তানা মগবাজারে চলে যান। সেখানে বসে কয়েকদিনের মধ্যেই সহযোগীদের একত্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। মগবাজারের বিশাল সেন্টারের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে শুরু হয় তার নতুন অপরাধ কর্মকাণ্ড। এরপর মেরুল বাড্ডার মাছের আড়ত ও বাড়ি দখলের পাশাপাশি একাধিক চাঁদাবাজির খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় তিনি নিজেই উপস্থিত থেকেছেন। সুব্রত বাইনের পক্ষে আর্থিক লেনদেন করছেন একটি দলের হাতিরঝিল থানা এলাকার স্থানীয় এক নেতা। আর বিভিন্ন জায়গায় অপারেশনে তাদের নেতৃত্ব দিচ্ছেন সুব্রত বাইনের সহযোগী বাপ্পি আহমেদ ওরফে বাপ্পি ও ইফতিয়ার উদ্দিন ইফতিয়ার। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ শুক্রবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। নতুন দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে আহ্বায়ক কমিটি হচ্ছে, যার শীর্ষ ৫টি পদ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের নেতৃত্ব জুলাই শহীদ পরিবার ও আহতদের কাছে গণশপথ নেবে এবং গণহত্যার বিচার, সংবিধান পুনর্লেখন, গণপরিষদের জোর দাবি নিয়ে ঘোষণাপত্র দেয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল জমায়েতের মাধ্যমে যাত্রা শুরু করতে চলা এনসিপির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে আব্দুল মান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ১৩২ শিশু কিশোর। কোটা সংস্কার আন্দোলন ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং পরবর্তী সহিংসতায় নিহত শিশু কিশোরের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। ছাত্র জনতার এই আন্দোলনে নিহত ব্যক্তিদের মধ্যে ছিল এসব শিশু কিশোররাও। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহত ১০৫ জনের পরিবারকে ৫০,০০০ টাকা করে প্রদান করবে সরকার। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, জুলাই মাসে কিশোর তরুণরাও জোর গলায় আওয়াজ তুলেছিল। পরিবর্তনের জন্য তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছিল। আমরা তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ঋণ পরিশোধের চাপ বাড়িয়ে সটকে পড়ছে উন্নয়ন সহযোগীরা। দেশের অর্থনীতিতে এখনো সংকট কাটেনি। পতিত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের বিভিন্ন প্রকল্পের জন্য নেয়া বিদেশি ঋণ এখন চাপ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকারের। বিদেশি মুদ্রার রিজার্ভ যখন বাড়ছে, একই সময়ে চাপ বাড়ছে আগে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধের। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আগের বছরের একই সময়ের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে ৩০% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত জানুয়ারি মাসের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক খবর। ৪ জিম্মির লাশ ফেরত পেল ইসরায়েল। দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে ইসরায়েলকে আহ্বান।
অবরুদ্ধ গাজা থেকে 4 ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার রাতে রেড ক্রসের হাতে এই 4 ইসরায়েলি লাশবাহী কফিন তুলে দেয়া হয়। পরে রেড ক্রস ইসরায়েলি বাহিনীর কাছে কফিনগুলো তুলে দেয়। বৃহস্পতিবার 4 ইসরায়েলি লাশই শনাক্ত করা হয়েছে বলে জানান ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এদিকে লাশ শনাক্তের পর 600-র বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে 456 বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দিয়ে গাজায় ফেরত পাঠানো হয়। 37 বন্দীকে পশ্চিম তীরে ও 5 জনকে জেরুজালেমে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও 97 বন্দীকে মুক্তি দিয়ে মিশরে নির্বাসনে পাঠানো হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও বন্ধ হয়নি ইসরায়েলি হামলা। গত 48 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 17 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। সবশেষে খেলার খবর। বি গ্রুপ থেকে সেমিফাইনালে কোন দুই দল? এ গ্রুপ থেকে আগেভাগেই সেমিফাইনালের 2 দল নির্ধারিত হয়ে গেছে। ভারত ও নিউজিল্যান্ড এই গ্রুপ থেকে শেষ 4-এ খেলছে। কিন্তু বি গ্রুপের 4 দলের সবাই দুটো করে ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়নি। টানা 2 ম্যাচ হারে ইংল্যান্ডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে। তবে গ্রুপের বাকি 3 দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান 3 দলেরই সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল। সমীকরণ তাই জানাচ্ছে। তবে সেমিতে খেলবে তো 2 দল। এই গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচটি বাকি রয়েছে। এই ম্যাচ শেষেই বি গ্রুপের 2 সেমিফাইনালিস্ট চূড়ান্ত হবে। আজ বাংলাদেশ সময় বিকেল 3টায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।